সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কুষ্টিয়া সীমান্তে আবারও পুশিনের চেষ্টা। দিল্লিতে বিএসএফ বিজিবি বৈঠক সংবাদ সম্মেলন ছাড়াই শেষ। সাভারে আবাসিক ও ফিলিং স্টেশনে গ্যাস সংকট, দুর্ভোগে যানবাহনের চালক, বিঘ্নিত হচ্ছে রান্নার কাজ। কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল পুনঃখনন সহ একাধিক কর্মসূচির পর বক্তব্য রাখবেন জনসভায়। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আবারও পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির শক্ত অবস্থানের কারণে তারা নারী ও শিশু সহ 12 জন এখন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। কুষ্টিয়া বিজিবি 47 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, শুক্রবার ভোরে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হোগলবাড়িয়া থানার চর মেঘনা সীমান্ত দিয়ে 12 জনকে বাংলাদেশের দৌলতপুর উপজেলার সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এই সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির সহায়তায় ভারতে ফেরত পাঠায়। এদিকে দেশের বিভিন্ন সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা, তবে শান্ত আছে বেশিরভাগ জেলার সীমান্ত পরিস্থিতি। কুড়িগ্রামের 198 কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি কড়া নজরদারি ও পুশিন ঠেকাতে সর্বোচ্চ সতর্কতার অবস্থানে রয়েছে। এছাড়াও নওগাঁর সীমান্তবর্তী এলাকাগুলোতেও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের বৈঠক প্রথমবারের মতো কোনো যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা। কি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে সে সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাতে বলা হয়েছে, গত 8 জুন থেকে 11 জন বিএসএফ সদর দফতরে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ ইতিবাচক পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই বাহিনী বিদ্যমান সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পর্কিত নিজেদের উদ্বেগ তুলে ধরে বৈঠকে। ভারতের নিযুক্ত নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পৌঁছেছেন। শুক্রবার সকালে বেনাপোল সীমান্ত দিয়ে সড়ক পথে বাংলাদেশে পৌঁছান তিনি। এরপর সড়ক পথেই রওনা হন ঢাকার উদ্দেশ্যে। জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভালো সম্পর্ক, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বাঙালি ও বাংলার সংস্কৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকায় বাংলাদেশে পাঠানো হয়েছে দীনেশ ত্রিবেদীকে। ভারতের নতুন হাইকমিশনার জানান, বাংলাদেশ ও ভারত একসাথে থাকলে শক্তিশালী গণতন্ত্র এবং বৈশ্বিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করা সম্ভব। 2022 সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করেন প্রণয় ভার্মা। তাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন দীনেশ ত্রিবেদী। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। কিন্তু এই মেলামেশাটা দরকার। একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি। আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। যাচ্ছি পরের প্রসঙ্গে। সাভারে আবাসিক ও বিভিন্ন ফিলিং স্টেশনে সকাল থেকে গ্যাসের চাপ অনেকটাই কমে গেছে। এতে যানবাহনের চালকরা যেমন গ্যাস নিতে পারছেন না, তেমনি বাসা বাড়িতে বিঘ্নিত হচ্ছে রান্নার কাজ। এ বিষয়ে সাভার থেকেই বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এম এ হালিম। সকাল থেকে কিন্তু এই সাভার শিল্পাঞ্চল এবং আবাসিক এরিয়াতে কিন্তু গ্যাসের সংকট দেখা দিয়েছে, যার ফলে আবাসিক এবং সিএনজি স্টেশনগুলোতে তীব্র গ্যাসের সংকটে এখানে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। তো সেই বিষয়ে আমি কথা বলবো এখানে যারা ভোগান্তিতে রয়েছেন এবং সিএনজি স্টেশনগুলোর কর্তৃপক্ষের সাথে। প্রেশার 10টা গাড়ি না দিতে দিতে প্রেশার নেমে আবার আধা ঘন্টা 1 ঘন্টা লাগে প্রেশার উঠতে, আবার 10টা গাড়িতে এইভাবে চলতেছে। গ্যাস নাই, এই জন্য পাম্প অলরেডি বন্ধ করে রাখছে। এই পাম্প সকাল থেকে বন্ধ। লাইনে গ্যাস আইলে আবার পাম্প চালু হইব। এখন বর্তমানে সমস্যা হলো লাইনে গ্যাস নেই। লাইনে খুবই সংকট। এই গাড়ি সব বসে রয়েছে, সবাই রাত এই যে ওই গাড়িগুলো কাল রাত থেকে বয়ে রয়েছে, কোনো গ্যাসই নেই। এখানে বলতেছে গ্যাস নাই, লাইনে গ্যাস নাই বলতেছে। এখন আমরা তো ওই আপনার গ্যাস ছাড়া তো গাড়ি চালাতে পারবো না। গ্যাস থাকলে এক ভাব, না থাকলে আরেক ভাব মনে হয়, না থাকলে বন্ধ করে দিলে ভালো। আমরা এক জায়গায় বেড়াতে যাব, এখন গ্যাস নেওয়ার জন্য আসছে, এখন এখানে গ্যাস নাই। এই জন্য তো আমরা ভুক্তভোগী, মানে আমাদের যাত্রীদের খুবই অসুবিধা হয়। এমনিতে তো খুব গরম,
তার মধ্যে আরও ওয়েট করাটা আমাদের জন্য একটু বিরক্তিকর এই আর কি বাচ্চাদের নিয়ে। গতকালকে থেকে গ্যাস নেই, আজকে একেবারেই নাই, খুব দুর্ভোগে আছি আমরা। তো আমাদের কি খাবার কিনে খাইতে হইতেছে, আমরা অনেক কষ্ট করতেছি, প্রায় এরকম গ্যাস থাকে না আমাদের। পুরো রান্না শেষ করতে পারি নাই, আর চুলা জ্বলেই না, আমার ভাতও ফুটে না, নষ্ট হয়ে গেছে ভাত আরও। সাভার অঞ্চলে প্রয়োজন 15 PSIG, সেখানে আজ সকালে সরবরাহ রয়েছে, যেমনটি আমরা জানতে পেরেছি বিশেষত সূত্রে। সেখানে 5 PSIG, যার কারণে তীব্র সংকট দেওয়া আছে। তো এই তেলের পরে এই গ্যাসের সংকট, সেটি সাভারবাসী অচিরে সমাধান চা। এম এ হালিম, দীপ্ত টিভি, সাভার। ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইন সহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় 530 পিস ইয়াবা ও 250 পুড়িয়া হেরোইন সহ 7 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ জানায়, বিশেষ অভিযানে সাভারের আকরাইন সামাইর এলাকা থেকে 50 পিস ইয়াবা ও নগদ টাকা সহ আব্দুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে 3 জনকে এবং আমিনবাজার ও বরদেশি এলাকা থেকে আরও 3 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। প্রস্তাবিত বাজেটকে দুর্নীতি ও লুটপাটের বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। বাজেট নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট এটি। ব্যাংক খাত থেকে সরকার অনেক বেশি ঋণ নিলে নতুন উদ্যোক্তা তৈরি হবে না। সরকার শব্দের চালাকি করে জনগণের উপর করের বোঝা তুলে দিচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের নেতা। আমাদের মতো উন্নয়নশীল দেশের, অনুন্নত দেশের বাজেটগুলো সাধারণত ডেফিসিট বাজেটই হয়ে থাকে, কিন্তু এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এই বাজেটটা বিরাট ঋণ নির্ভর, এবং সে ঋণের মধ্যে ব্যাংক লোনের উপরে নির্ভরশীলতা, বিদেশ ঋণের উপরে নির্ভরশীলতা। কিন্তু সরকারের ঘোষিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশকে একটি স্বনির্ভর দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার রূপরেখাও এই বাজেটে পরিলক্ষিত হয়নি। আদ্দিন হাসপাতালের লাইসেন্স কর্তৃপক্ষ বাতিল করেননি বলে দাবি করেছেন আইনজীবী শিশির মনির। হাসপাতালের পক্ষের এই আইনজীবী জানান, বাতিল হয়েছে প্যাথোলজি সেন্টারের লাইসেন্স। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই দাবি করেন তিনি। পোস্টে সংক্রান্ত নথির কপি সংযুক্ত করে শিশির মনির জানান, 2টা লাইসেন্স রয়েছে, একটি আদ্দিন হাসপাতালের জন্য, আরেকটি প্যাথোলজি সেন্টারের জন্য। এর আগে বৃহস্পতিবার রাতে অপর এক ফেসবুক পোস্টে জামায়াত ইসলামীর আমির আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মন্তব্য করেন। শেষ পর্যন্ত জনগণেরই ক্ষতি হলো বলে উল্লেখ করেন তিনি। বাজেটের পরদিন স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের বাজার। সরকার অন্তত 60টি কৃষি ও নিত্যপণ্যে কর ছাড় দিলেও সেগুলোর দাম কমতে আরও কিছুদিন লাগবে বলে জানান বিক্রেতারা। এছাড়া স্থিতিশীল রয়েছে সবজির বাজার, কিছুটা বেড়েছে মাছের দাম। একটা কাস্টমার দেখা গেছে 2-3 হাজার টাকা বাজার নিয়ে আসলো, উনি মাছ কিনবে, সবজি কিনবে, সব কিছু কিনবে, একটা তেলে 1,000 টাকা চলে গেছে, বাকি 2,000 টাকা দিয়ে উনি দেখা গেছে চাল ডাল কিনতে ওরা খুব কষ্ট হচ্ছে। আমাদেরও সেক্ষেত্রে দেখা গেছে একটা কাস্টমার সে 5 লিটার নিয়ে আসলো, বাজারে দেখলো তার একটা তেলে দেওয়া গেছে আরও 200 টাকা বেশি, তখন সে আরও 2 লিটার পদ দিয়ে 3 লিটার কিনতেছে। তো সেক্ষেত্রে আমার তো বেচা কিনে কম হচ্ছে, আমারও লাভ প্রফিট কম হচ্ছে। এইসব আসলে আমাদের ক্রেতা, আমরা বিক্রেতা, ভোক্তা সবাই কষ্ট। রাজধানীর কারণ বাজারের এই দোকানি দেশে মূল্যস্ফীতির চাপটা এভাবেই সহজে ব্যাখ্যা করলেন। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পরদিন বাজারে গিয়ে দেখা যায় এর প্রভাব এখনো পড়েনি। বিশেষ করে যেসব পণ্যের দাম কমেছে, যেমন ভোজ্য তেল, এটি এখনো আগের দামেই বিক্রি হচ্ছে। চালও আগের বাড়তি দামেই কিনতে হচ্ছে ক্রেতাকে। চালের দাম বাড়লে তো মানুষরা একটা হিমশিম খেয়ে যায়। যে চালটা মনে করেন ছিল একটা নিম্নে 44-45 টাকা, এটা এখন 50 টাকা। আমার বাজেট দিয়ে মাসে 10,000 টাকা, এখন লাগে 15,000 টাকা, 20,000 টাকা। স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম।
পেঁয়াজের কেজি হলো 40 টাকা, আর রসুনের কেজি হলো 100 টাকা, আদা হলো 180 টাকা। আর প্রতি কেজিতে 20-30 টাকা কম। পটল 20, করলা 50 ও বেগুন 80 টাকায় কেজি প্রতি বিক্রি হচ্ছে। সবজির দামও কম আছে, মোটামুটি যেই দাম আছে 40-50 টাকা। যেমন এই পেঁপে 40 টাকা, মূলা 50 টাকা, শসা 60 টাকা, জালি আছে নতুন জালি সাভারের 50 টাকা পিস, চিচিঙ্গা 40 টাকা কেজি। করলার দামটা গেল সত্যি একটু বেশি ছিল, এই দাম একটু কম আছে। মধ্যবিত্ত ফ্যামিলি আছে, তারা কোনো এরকম থাকলে বাজার মনে করেন কিনা কিছুটা মনে স্বস্তি পাইতেছে আর। তবে মাছের দাম নিয়ে বেশ অভিযোগ করেন ক্রেতারা। সপ্তাহে একটু দাম কম ছিল, এই সপ্তাহে বেশি, মাছও কম। মনে করেন গত সপ্তাহে যেটা 500 বেচছি, এই সপ্তাহে 550। এটা রুই মাছ 1 কেজি মানে মনে করেন 20-30 টাকা বেশি, আমদানি কমের কারণে বেশি। কিছু কিছু মাছের দাম একটু বেশি, যেমন দেশি মাছের দামগুলো একটু বেশি। নিম্ন আয়ের মানুষ, তাদের খুব সমস্যা হচ্ছে। শুধু মাছ না, মানে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা একটু সমস্যার মধ্যে আছি। এছাড়া গরুর মাংস প্রতি কেজি 800 ও খাসির মাংস 1200 টাকায় বিক্রি হতে দেখা যায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। আগামীকাল শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কক্সবাজারে খাল খনন সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফর সফল করতে কক্সবাজারে পৌঁছেছেন সরকারের 6 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শুক্রবার সকাল 11:30টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এবং পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিমানবন্দর উন্নয়ন প্রকল্প কার্যালয়ে বৈঠক করেন। সূচি অনুযায়ী বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন ও জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রস্তাবিত বাজেট নিয়ে সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন ঘটেনি। শনিবার চট্টগ্রামে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে যোগ দিতে এসে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, বড় বাজেট দুর্নীতির সুযোগ বাড়ায় এবং এর বাস্তবায়নও কঠিন হয়ে পড়ে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, ভারত সীমান্তে পুশিনের মাধ্যমে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তবে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পুশিনের চেষ্টা রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি। মানব প্রাচীর তৈরি করুন, ঐক্যবদ্ধভাবে বিজিবির সাথে থাকুন। পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে, আপনারা সাহস করে দাঁড়ান। বাংলাদেশের এই দেশপ্রেমিক যে বাহিনী, সেই বিডিআরের যেভাবে ভূমিকা ছিল, এই বিজিবিকে আমরা সেই ভূমিকা চাই। ইনশাল্লাহ আমাদের সার্বভৌমত্ব, আমরা 18 কোটি মানুষ আছে, আমাদের রক্ত আছে, আমাদের স্পৃহা আছে, আমরা রক্ষা করতে পারবো 71-এর মতন ইনশাআল্লাহ। এই বাজেট কিভাবে দুর্নীতি বন্ধ করবে? বড় বাজেট মানে সেটাকে কিন্তু বড় দুর্নীতি করারও সুযোগ থাকে। এই যে বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকার দলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে, যেটা বিরোধী দলীয় এমপিরা পাচ্ছে না, তারা সেটা কিভাবে করছে? অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো স্বচ্ছতা নাই, ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো কোনো বাজেট এটা হয়নি। ফলে সেই জায়গা থেকে আমাদের এই সমালোচনাগুলো থাকবে। একই সাথে আমরা শুধু সমালোচনাই করছি, আমরা কিন্তু প্রস্তাবনাও দিচ্ছি। আমাদের একটা বাজেট সেই প্রস্তাবনার অংশ, এবং সংসদে এবং সংসদের বাইরে আমরা সেই কথাগুলো অব্যাহতভাবে বলে যাব। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের মোংলা বন্দর একটি চাতালে গোপনে 8টি ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টাকালে স্থানীয়রা 6 জনকে আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা জানান, একটি চাতালে আনিসুর রহমান নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকটি ঘোড়া জবাই করে মাংস পাচারের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে সেখানে গিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনা কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার।
কুষ্টিয়া সীমান্তে আবারও পুশিনের চেষ্টা, দিল্লিতে বিএসএফ বিজিবি বৈঠক, সংবাদ সম্মেলন ছাড়াই শেষ। সাভারে আবাসিক ও ফিলিং স্টেশনে গ্যাস সংকট, দুর্ভোগে যানবাহনের চালক, বিঘ্নিত হচ্ছে রান্নার কাজ। কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, খাল পুনঃখনন সহ একাধিক কর্মসূচির পর বক্তব্য রাখবেন জনসভায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।